আসসালামু আলাইকুম ভাই। স্ক্রিনে যে ছবিগুলো দেখতেছেন, এই ভাইগুলো রোমানিয়াতে ধরা খাইছে। মানে পালাইতে গিয়ে, অন্য দেশে পালাইতে গিয়ে ধরা খাইছে। এখন অনেকে বলবেন যে ভাই রোমানিয়া তো পূর্ণ সেনজেনে ঢুকে গেছে। তাহলে এই লোকগুলা ধরে কিভাবে? এই লোকগুলোকে ধরে কেন? দেখেন ভাই, যারা আরব দেশে আছেন, মাঝে মধ্যে কিন্তু যারা সবাই কিন্তু বৈধ থাকে। তারপরেও কিন্তু ইমিগ্রেশনের পুলিশ যখন চেক করে, আইডি-টাইডি চেক করে বা সন্দেহজনক মনে হয়, অনেকে কিন্তু ধরে ফেলে যে তোমার মালিক হচ্ছে ওই শহরের। তুমি এই শহরে কেন আসছো? তো তুমি কি কাজে আসছো? বা তাদের কাছে সন্দেহ মনে হইলে তারা যখন চেক করবে, ভালো করে দেখবে, তখন কিন্তু তারা ঠিকই আটকায় ফেলে যে তারা ইলিগেল মাইগ্রেশন, ওইটা সন্দেহ করে আটকে ফেলে। বৈধ লোক কিন্তু ইলিগেল মাইগ্রেশন আটকায় ফেলে, যে সে ইলিগেলি এখানে আসছে, তার ব্যাড ইন্টেনশন। এখন রোমানিয়ার ক্ষেত্রে হচ্ছে কিছু কিছু লোক অতি আবেগী হয়ে পূর্ব ইউরোপের অন্যান্য দেশ থেকে রোমানিয়ার উপর দিয়ে ট্রানজিট পয়েন্ট হিসেবে ব্যবহার করতে গিয়ে ধরা খাচ্ছে। এটা একটা রিজন। আরেকটা রিজন হচ্ছে অনেকেই কোম্পানিতে যাওয়ার পরে আবেগী হয়ে ইতালি, ফ্রান্সে যাওয়ার জন্য লোভে আপনার গেম দিতে গিয়ে ট্যাক্সি গেমে ধরা পড়ে, মালিক থেকে পালাই যায়। অনেক সময় মালিক পায়, সব কিছু পাওয়ার পরেও মালিক থেকে পালাই যায় অন্যদিকে যাওয়ার জন্য। আবার কিছু কিছু লোক যাওয়ার পরে মালিক না পাওয়ার কারণে, বা মালিক পাইলেও ওই টিআরসি করে না দেওয়ার কারণে, অথবা ভালো আচরণ না করার কারণে, অনেক সময় দেখা গেছে যে আমরা দক্ষ মানে অদক্ষ লোককে দক্ষতা বলে আমরা পাঠাই দিই, তখন মালিক কিন্তু নাখোশ থাকে। নাখোশ থাকলে অনেক সময় অনেক ধরনের টর্চার করে, মানে শারীরিক টর্চার করে না, মেন্টালি অনেক টর্চার করে। অনেক সময় মানে সুপারফাস্ট গতিতে কাজ করতে বলে, অথবা অনেকে কাজ জানা লোক হইলেও কিন্তু আপনার আরও বেশি আউটপুট চায়, তখন অনেকে বাধ্য হয়ে কিন্তু অন্যত্র চলে যায়। তো এখানে শুধু যে আমাদের বাংলাদেশি ভাইরা যে নিজেদের অতি লোভে, অতি উৎসাহী হয়ে পালাইতে গিয়ে ধরা খেয়ে চলে আসতেছে, বিষয়টা এমন না। কিছু কিছু ওখানকার মালিকদেরও সমস্যা, বা এজেন্সিরা যারা কাজ করে তাদেরও কিছু নেগলিজেন্সি থাকার কারণে কিন্তু এমনটা হয়। তো যাই হোক, এখন আমি এই বিষয়টা নিয়ে বলবো, যারা ইউরোপের যে দেশে যাবেন, সেনজেনে যান, নন সেনজেনে যান, বৈধভাবে যাবেন, দেশের সুনাম ধরে রাখার জন্য যতই কষ্ট হোক ওখানে থেকে যাবেন। ১ বছর থাকেন, অন্তত ৬ মাস থাকেন, তারপরে সামনের দিকে মুভ করেন আস্তে ধীরে। অনেকে যাওয়ার সাথে সাথে ১ সপ্তাহ পরে কিন্তু গেম দিতে গিয়ে ধরা পড়ে, এই যে দেশে চলে আসতেছেন আপনারা খাওয়ার পরে নিজের ভবিষ্যৎ ডুবাচ্ছেন, নিজের পরিবারের ভবিষ্যৎ ডুবাচ্ছেন। যাই হোক, আমার টপিকটা হচ্ছে ভিন্ন টপিক। আজকে হলো ১৫ই ফেব্রুয়ারি ২০২৫ তারিখে। বর্তমানে আপনারা বাংলাদেশ থেকে যারা ট্রাই করবেন ইউরোপের জন্য বৈধ কাজের বিষয়ে কী করা উচিত, কী করা অনুচিত, আমি সেটা বলবো ভিডিওর মাধ্যমে। ভিডিওটি অনেক লম্বা হয়ে যাবে, সম্পূর্ণ দেখলে আপনারা ওভারঅল ধারণা পেয়ে যাবেন। প্রবাস এবং প্রবাসী রিলেটেড নিত্য নতুন তথ্য এবং আপডেট পেতে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার সাথে যুক্ত থাকার জন্য বিশেষভাবে অনুরোধ রইল। আবার ইউরোপ যেহেতু অনেক ধৈর্য সহ্যের ব্যাপার, অনেক লম্বা সময় লাগে, কিছু কিছু ভাই ব্রাদার কিন্তু শর্টকাটে, বডি কন্টাক্টে, অথবা আপনার ভিজিট ভিসা হয়ে দ্বিতীয় কান্ট্রি, তৃতীয় কান্ট্রি ঘুরে ইউরোপের শর্টকাটে যেতে গিয়েও কিন্তু ক্ষতিগ্রস্ত হয়ে যাচ্ছে। আসলে ইউরোপ শর্টকাটে হয় না, এটা আপনাদের মাথায় রাখা উচিত। পরিবারের যারা টাকা পয়সা দিবেন বা এই ধরনের ইলিগাল পন্থায় পাঠাইতে যাবেন, আপনারাও একবার পাঠানোর আগে ১০০ বার চিন্তা ভাবনা করে তারপর পাঠাবেন। আমার মতে না পাঠানোই দরকার, না হলে কিন্তু এই ভাইগুলোর মতো চিত্র হয়ে যাবে। নিজেরাও বরবাদ হবেন, পরিবারকে পথে বসাবেন, পরিবারও নিঃস্ব হয়ে যাবে, সর্বহারা হয়ে যাবে। তো ইউরোপের জন্য লিগ্যাল ওয়েতে আমি মনে করি বাংলাদেশ থেকে যারা ট্রাই করবেন, সময় লাগবে, ঠিক আছে, সময় নিয়ে আস্তে ধীরে যান, স্কিল ডেভেলপ করে যান, কাজ শিখেন, এটাই, আর কিছু না। আর যদি সময় দিতে না পারেন, মধ্যপ্রাচ্যের যে কোনো দেশে চলে যান, ওখান থেকে পরে ইউরোপে চেষ্টা করেন। আমি সেটা বলবো, কোন প্রক্রিয়ায় বৈধ কাজের ভিসায় আপনারা ইউরোপের জন্য চেষ্টা করলে ২০২৫ সালে আপনারা ক্ষতিগ্রস্ত হবেন না, আপনাদের সময় এবং অর্থ বরবাদ হবে না, সেটা বলবো। আপনারা পূর্ব ইউরোপে ২০২৪ সালটা পুরোটাই বাংলাদেশিদেরকে হতাশ করছে। ২০২৪ সালে আপনারা দেখবেন সার্বিয়া, ম্যাসিডোনিয়া, মন্টিনেগ্রো বা বসনিয়া, আলবেনিয়া, কসোভো, এই টাইপের দেশগুলোতে, বেলারুশ, মলদোভা, এই টাইপের দেশগুলোতে বাংলাদেশিরা হিউজ পরিমাণ আবেদন করেছিল, হিউজ পরিমাণ আবেদন। তো আসলে আমার মনে হয়, যেটা একটা পরিস্থিতি অবজারভেশন করলে আপনারা যদি পরিসংখ্যান করেন, মোটামুটি ২ লাখের উপরে বাংলাদেশি আবেদনকারীরা পূর্ব ইউরোপের দেশগুলোর জন্য, নন সেনজেন কান্ট্রিগুলোর জন্য ২০২৪ সালে আবেদন করেছে বিভিন্ন এজেন্সির মাধ্যমে। কিন্তু এই ৭-৮টা দেশ মিলে বাংলাদেশিদেরকে আসলে ভিসা তো দেয় নাই, রীতিমতো নিরাশ করছে, হতাশ করছে। ২,০০০ লোককেও ভিসা দেয় না। তো এখন ২০২৫ সালে আপনারা যারা নতুন করে আবেদন করবেন এই দেশগুলোর জন্য, আপনারা অবশ্যই মাথায় রাখবেন যে ২০২৪ সালের যে জটলাটা, সেটাই তো খোলে নাই। এখন নতুন করে ২৫ সালে যদি আপনি আবেদন করতে যান, তাহলে এজেন্সিগুলো অলরেডি পাসপোর্ট নিয়ে ফেলে রাখছে বা কাজ করে দিতে পারতেছেন। এখন তারা যদি নতুন করে আবার ২০২৫ সালে আপনার পাসপোর্টটা নেয়, তাহলে তারা কি তাদের ব্যাকলগগুলো খুলবে, নাকি আপনার নতুন করে ট্রাই করবে, আপনারটা নতুন করে ট্রাই করবে? কোটা তো আর ২৪ সালে যে কোটা গেছে, ২৫ সালে তো আর নতুন করে ডাবল কোটা ঘোষণা করে না। যেমন ধরেন ম্যাসিডোনিয়া ইতিমধ্যে ২০,০০০ কর্মী নিয়ে যাবে, কোটা ঘোষণা করছে।
ম্যাসেডোনিয়ার জন্য দেখবেন যে আপনার বাংলাদেশেই অন্তত 50,000-এর উপরে পাসপোর্ট আছে বিভিন্ন এজেন্সিতে। তো তারা তো শুধু বাংলাদেশ থেকেই 20,000 লোক নিয়ে যাবে না, আর বিশ্বের অন্যান্য দেশ থেকে নিয়ে যাবে। তো দেখেন হিসাবটা হচ্ছে যে এটা। তো আপনারা যারা 2025 সালে ট্রাই করবেন পূর্ব ইউরোপের জন্য, আমি মনে করি একটু ভেবেচিন্তে ট্রাই করেন। বিশেষ করে এই যে সার্বিয়া বললেন, তারপরে আপনার বসনিয়া বললেন বা ম্যাসেডোনিয়া বললেন, এগুলো কিছু লোক যাবে 25 সালে, একবারে যাবে না যে তা না। কারণ 24 সালে যেহেতু তারা ভিসা দেয় নাই, কার্যক্রম ওইভাবে করে নাই, 25 সালে তারা ভিসা দিবে কিছু। কিন্তু এগুলা দেখবেন যে বেশিরভাগই 24 সালের কট খাওয়া লোক, অর্থাৎ 24 সাল থেকে যারা ঘুরতেছে ঝুলে আছে, আসলে বেশিরভাগই হবে আপনার ওই লোকগুলাই হবে। আর এমনি নতুন করে 25 সালে যারা আবেদন করবেন, আপনারা কাকতালীয়ভাবে আপনাদের ফাইল অ্যাক্টিভ হলে হবে বা কাকতালীয়ভাবে গেলে যেতে পারবেন। কিন্তু বেশিরভাগ ক্ষেত্রেই 24 সালের লোকগুলো ভিসা পাবে। তো এখন যারা ভিসা পাচ্ছে, সার্বিয়া বলেন, বা সার্বিয়া কিন্তু অত ঢালাভাবে ভিসা দিচ্ছে না, অ্যাপ্রুভ দিচ্ছে কিন্তু পাসপোর্টে ভিসা স্টিকার লাগিয়ে ডেলিভারি দিচ্ছে না, এটা একটা সমস্যা। তো আপনি যারা ভিসা পাবে এখন পূর্ব ইউরোপের দেশ সার্বিয়াই বলেন, আবার হুমরি খেয়ে ওই ভিসা দেখে আপনারা হুমরি খেয়ে জমা দিতে যাবেন না, তাহলে কিন্তু বিপদ। এবারে আসেন সেনজেনভুক্ত দেশের আজকে হচ্ছে এখন প্রায় 11টা বাজে। কালকে যেহেতু পবিত্র শবে বরাতের রজনী গেল, তো সেই জন্য আপনার আজকে সব কিছু বন্ধ, রীতিমতো বন্ধের মতো আর কি। দিনের 11টা বাজে নয়, এখানে কিন্তু অনেক যানজট থাকছে। এটা পল্টন থানার উল্টা সাইডে আছেন দেখেন, এই যে পল্টন মডেল থানা, নয় পল্টন মডেল থানার সামনে বিএনপির পার্টি অফিসের দিকে যাচ্ছি। তো যাই হোক, এখন হলো বাংলাদেশে অনেকগুলা ভিসা অ্যাপ্লিকেশন সেন্টার আসছে আপনার সেনজেনভুক্ত দেশের। তো অনেকেই বিগত দিনগুলোতে ধরেন রোমানিয়া জট লাগছিল 2024 সালে, 2025 সালে আপনার 24 সালে আপনার ক্রোয়েশিয়া খুব ভালো ভিসা দিছিল, এখনও ভালো ভিসা দিবে আমরা আশা করি। কারণ তাদের যে কাজের যে গতিটা ছিল এটা তারা রীতিমতো স্লো করে ফেলছে। তো স্লো করে ফেলার কারণে অনেকে আতঙ্কিত হয়ে, যারা ধরেন ক্রোয়েশিয়া যেহেতু হিউজ পরিমাণ ভিসা দিচ্ছিল, সবার একটা আশা ভরসা ছিল ক্রোয়েশিয়ার প্রতি। তো আপনার এখন একটু কাজকর্ম যেহেতু তারা একটু স্লো করছে, তারা আসলে কিছু নতুন আইন করার জন্য তারা কাজটা স্লো করছে, কিন্তু ভিসা বন্ধ করে দেয় না বা দিবে না। যেহেতু তাদের দেশ থেকে কর্মীরা পালাই যায়, সেজন্য তারা নতুন করে কর্মী পালানো ঠেকানোর জন্য তারা কর্মীদের সুযোগ সুবিধা বেশি দিয়ে তারা পার্লামেন্টে একটা বিল উত্থাপন করবে। সেটা উত্থাপন করার পরপরই কিন্তু আবার পারমিট বা এগুলো ডেলিভারি দেওয়া শুরু করবে। তো এই কাজে স্লো দেখে অনেকেই ভুল সিদ্ধান্ত নিয়ে নিতে যাচ্ছেন। যেমন ধরেন বাংলাদেশে অনেকগুলো ভিসা অ্যাপ্লিকেশন সেন্টার আসছে আপনার, অনেকগুলো দেশের, আমি যদি বলতে যাই প্রায় ইতিমধ্যেই আপনার 9-10টা দেশের আপনার ভিসা অ্যাপ্লিকেশন সেন্টার বাংলাদেশে চালু হয়ে যাবে। তো অনেকে মনে করে যে না, আসলে এই দেশগুলো যেহেতু বাংলাদেশে ভিসা অ্যাপ্লিকেশন জমা নিবে, তাহলে আমরা অনেকেই ধরেন ক্রোয়েশিয়ার জন্য ফাইল জমা আছে, ওখান থেকে ফাইল তুলে ধৈর্য সহ্য নাই আর কি, আর তুলে কিন্তু আবার নতুন করে আবার আরেকটা দেশের জন্য, আরেকটা চটকদার দেশের কথা শুনে ওটার জন্য জমা দিতে যাচ্ছেন বা দিবেন। আমি বলবো যে আপনারা একটু ভেবে চিন্তে জমা দেবেন, কারণ আপনার অলরেডি যেখানে আপনার ফাইলটা পড়ে আছে, যে যদি ভালো লাইনে থাকে, যদি আপনার ফাইলটা যদি 20% 30% কাজও যদি হয়ে থাকে, আপনি ওয়েট করেন। কারণ বাংলাদেশে সব কয়টা ভিসা অ্যাপ্লিকেশন সেন্টার চলে আসা মানে এই না যে তারা আপনার ঢালাওভাবে আপনার ফাইল জমা নেওয়ার পরে ঢালাওভাবে আপনাকে ভিসা দিবে, ভিসার রেশিওটা ভালো থাকবে। তবে ফাইনালি ইউরোপে যারা যাবেন, আমার ব্যক্তিগত অভিজ্ঞতার আলোকে বলি, যেহেতু আমি দীর্ঘদিন ধরে ইউরোপ নিয়ে কাজ করি এবং মধ্যপ্রাচ্য নিয়ে কাজ করি, তো আমি বলবো যে আপনারা যদি ভালো সোর্স পান, আপনারা যাদের দেশে ব্যবসা বাণিজ্য চাকরি বাকরি আছে, আপনাদের হিসাবটা হচ্ছে আলাদা। যারা ইউরোপ করে আপনারা সময় বরবাদ করছেন দীর্ঘদিন, এবং নতুন করে মানে চাকরি বাকরিও করেন না, ব্যবসা বাণিজ্য না, আপনারা নতুন করে ইউরোপের বাজারে পাসপোর্ট ঢুকাতে চাচ্ছেন, আমি বলবো যে আপনাদের সময় এবং অর্থ বরবাদ না করে আপনারা মধ্যপ্রাচ্যের যে কোনো একটা দেশে চলে যান। মধ্যপ্রাচ্যের যে কোনো একটা দেশে চলে গেলে আপনার নিজের স্কিল ডেভেলপ হবে, পাশাপাশি আপনি বেকার থাকা থেকে, আপনি বেকারত্বের অভিশাপ থেকে আপনি মুক্তি পাবেন। কারণ আমি অনেক পরিবারের প্রিয় সন্তানকে ইউরোপের জন্য পাসপোর্ট জমা দেওয়ার পরে, ইউরোপ যেহেতু আপনার অনিশ্চিত খেলা, আপনার 6 মাসের কাজ হয়ে যায়, অনেকের ক্ষেত্রে 2 বছরও হয় না, তখন ওই পরিবারের প্রিয় সন্তানটাই কিন্তু পরিবারের কাছে বোঝা হয়ে যায়, যে জন্য মানে তখন আর ওই ছেলেটাকে মানে আশীর্বাদ হওয়া সন্তানটাই অভিশাপ হিসেবে আপনার পরিবারের কাছে নিগৃহীত হয়, লাঞ্ছিত হয়, বা মুখের উপরে না বললেও একটা মানে পরিবারের মধ্যে মাথা উঁচু করে বসবাস করার মতো যোগ্য পাত্র হিসেবে থাকে না, একটা সুপাত্রটা কুপাত্র হয়ে যায় পরিবারের কাছে। তো যাই হোক, এখন আমি বলবো যে যারা নতুন করে ইউরোপের জন্য ট্রাই করতে যাচ্ছেন, আপনারা মধ্যপ্রাচ্যে ঢুকে যান। মধ্যপ্রাচ্যে ঢুকে গিয়ে
মধ্যপ্রাচ্যে কাজকর্ম করেন, যদি কোম্পানি পান, ভালো কোম্পানি পাইলে যদি এনওসি দেয় আপনাকে, প্রপার ডকুমেন্ট দেয়, তাহলে আপনি মধ্যপ্রাচ্য থেকে ইউরোপের জন্য ট্রাই করেন। এটা সবচেয়ে বেটার হবে, সবচেয়ে বেস্ট হবে। আজকে বিএনপির পার্টি অফিস আমি চলে আসছি। খোলা না বন্ধ? আজকে বন্ধ আছে, কালকে রাতে সবাই ইবাদত করছে। আজকে না হয় এমনি সকাল 10টা থেকে কিন্তু বিএনপির পার্টি অফিস খোলা থাকে। না খোলা আছে, খুলছে। এই বিল্ডিংটা পুরাটাই হচ্ছে বিএনপির পার্টি অফিসের বিল্ডিং। 1 তলা 2 তলা 3 তলা 4 তলা 5 তলা। এখানে বিএনপির তো আসলে একটা দল না, অঙ্গ সংগঠন মিলে অনেকগুলো দল আছে। তো এখানে বিভিন্ন অঙ্গ সংগঠনের লোকজন এসে এখানে করে আর কি, বিএনপির পার্টি অফিসের এই জায়গায় ওনারা বাংলাদেশের বিভিন্ন প্রান্ত থেকে এসে বিভিন্ন কমিটি ঘোষণা হয়, প্রোগ্রাম করে। এদিক দিয়ে ভিতরের দিক দিয়ে গেলে আপনার আছে এখানে এই যে মেইন পার্টি অফিস, এখানে অনেকে এই যে বিএনপির ফ্ল্যাগটা বিক্রি করে। তারপরে এখানে জিয়াউর রহমান সাহেবের একটা আছে, মূর্তি আছে। এটা একবার ভাঙা হয়েছিল, এই গ্লাসটা একবার ভাঙা হয়েছিল, এখন তো সুন্দরভাবে এটাকে করে রাখছে, আয়না দিয়ে পরিষ্কার করে, আপনার আয়না দিয়ে করে রাখা হয়েছে। আসলে আমাদের দেশে হয়, এগুলো হবেই। রাজনীতি, প্রতিহিংসা রাজনীতি থাকবে, দমনপীড়নের রাজনীতি থাকবে। বিএনপির আরেকটা ভাঙ্গাচুরা পার্টি অফিস আছে, যে এই বিল্ডিংটা, এই যে ছোটো যে বিল্ডিংটা, ট্রান্সফরমারের নিচে যে দোতলা যে বিল্ডিংটা দেখতে পাচ্ছেন, এটাও বিএনপির পার্টি অফিস। তো এটা অনেকে চিনে না, সবাই এই পার্টি অফিসটাকে চিনে, রাস্তার এই পাশে যেটা, এটাকে চিনে। কিন্তু এই ভবনটা যেটা, দোতলা ভবনটা যেটা, এটা অনেকেই চিনে না, এই আর কি। এটাও কিন্তু বিএনপির একটা পার্টি অফিস। আচ্ছা, যাই হোক, এখন যে কথায় আসছিলাম, যে আপনারা যারা ইউরোপে শর্টকাটে যেতে চাচ্ছেন, শর্টকাট বলতে কোনো শব্দ নাই। ইউরোপ যেতে হলে ধৈর্য লাগবে, সহ্য লাগবে, সময়। কারোটা 6 মাসের আশেপাশে কাজ হয়ে যায়, এটা হলো কাকতালীয়ভাবে হয়ে যায়, মানুষজনের কাজ কাকতালীয়ভাবে হয়ে যায়। আর বেশিরভাগ ক্ষেত্রেই আপনার এক চান্সে খুব কম সংখ্যক মানুষের এই ইউরোপের কাজ হয়। আমরা কাজ করতে দেখছি, আমরা এক চান্সে খুব কম সংখ্যক মানুষের কাজ করে দিতে পারি। ম্যাক্সিমাম ক্ষেত্রে 2 চান্স 3 চান্স লাগে, অর্থাৎ আপনার 1 বছরের কম বেশি সময় লেগেই যায়। তো যারা এরকম সময় দিতে পারবেন, বাংলাদেশ থেকে ট্রাই করেন। আর ইউরোপটা হচ্ছে অনিশ্চিত খেলা, আর যদি এরকম অনিশ্চিত খেলায় খেলতে না চান, তাহলে আপনারা মোটামুটি আরব দেশে চলে যান। আরব দেশ থেকে পরে ইউরোপের জন্য প্ল্যানিং করেন। আর কখনও শর্টকাটে যাইতে গিয়ে কোনো দুষ্ট লোকের পাল্লায় পড়বেন না, অথবা নিজেও শর্টকাটে যাইতে গিয়ে কোনো এজেন্সিকে লোভে ফেলে নিজেও ক্ষতিগ্রস্ত হবেন না, ওই এজেন্সিকে ক্ষতিগ্রস্ত করবেন না। কারণ ইউরোপ শর্টকাটে হয় না, ইউরোপ শর্টকাটে হবে না। ইউরোপটাই হচ্ছে নসিবের কিসমতের খেলা, এটা হচ্ছে ধৈর্য সহ্যের খেলা। ইউরোপের জন্য মাঠে নামলে আপনাকে গন্ডারের চামড়া মতো নিজের চামড়া করে ফেলতে হবে, অর্থাৎ আপনার ধৈর্য শক্তি অনেক বেশি থাকতে হবে, সময় দেওয়ার মানসিকতা অনেক বেশি থাকতে হবে। যাই হোক, এই হচ্ছে মূল কথা। আমি চলে আসছি আমার অফিসে, এই বিল্ডিংয়ে আমার অফিস, সেজন্য আমি রেখে দিচ্ছি, আজকের মতো বিদায় নিচ্ছি। প্রতিটা ইউরোপগামী ভাইয়ের স্বপ্ন পূরণ হোক। আর অবশ্যই আপনি স্বপ্ন পূরণ করবেন, স্বপ্ন দেখবেন। আর স্বপ্ন দেখলে, স্বপ্ন দেখার সফলতার জন্য আপনাকে সময় দিয়ে অপেক্ষা করতে হবে। শর্টকাট কোনো কিছু হয় না। শর্টকাট কোনো কিছু করতে গেলে সেটা ভুল পথে পা বাড়াবেন। সফলতা তো ইজি না, সাকসেস খুব অধ্যবসায়ের বিষয়, অনেক কষ্টের বিনিময়ে সাকসেস আসে। ভালো থাকবেন, ভালো রাখবেন। প্রবাস এবং প্রবাসী রিলেটেড নিত্য নতুন তথ্য এবং আপডেট পেতে আমার আইডি ফলোতে আমার সাথে যুক্ত থাকার বিশেষ অনুরোধ রইল। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।